আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। অডিট কাকে বলে, অডিটের ভিত্তি কী এবং অডিটের প্রকারভেদ আলোচনা করুন। এই প্রশ্নটি পরীক্ষায় আসলে কীভাবে লিখব, তাই না? প্রথমে সংজ্ঞা লিখব অডিটের। অডিট হলো কোনো প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের পদ্ধতিগত পরীক্ষা নিরীক্ষা। এই যে লক্ষ্য করি, প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের পদ্ধতিগত পরীক্ষা নিরীক্ষাই হচ্ছে অডিট। অডিটের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতপূর্বক আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন করাই অডিটের মূল উদ্দেশ্য। অর্থাৎ আয় ব্যয়ের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতপূর্বক আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন সাধনই হচ্ছে অডিটের মূল উদ্দেশ্য। এবার আসি, এই যে ইনভেস্টোপিডিয়ার তথ্য মতে এখানে একটি ইংরেজি সংজ্ঞা উপস্থাপন করলাম। An audit is an unbiased examination and evaluation of the financial statements of an organization. আমি আবার বলছি, লক্ষ্য করি, an audit is an unbiased examination and evaluation of financial statements of an organization. এবার আসে অডিটের ভিত্তি কি। বাংলাদেশ সংবিধানের 128 এক অনুচ্ছেদে 128 নং অনুচ্ছেদের 1-এ এই অডিট সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও ওই যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অ্যাক্ট 1975-এর এই অডিট সম্পর্কে বলা হয়েছে। এর ভিত্তিতে অডিট করা হয় এবং বিভিন্ন সময় সরকার কর্তৃক জারিকৃত আদেশ নির্দেশ এবং প্রতিষ্ঠানের নির্দেশিকা ও কর্মপদ্ধতিও এই অডিট সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন, তাই না? আচ্ছা, এবার আসে অডিটের প্রকারভেদ। অডিট সাধারণত দুই প্রকার, যথাক্রমে সরকারি অডিট এবং অভ্যন্তরীণ অডিট। সরকারি অডিট হচ্ছে বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের আওতায় পরিচালিত অডিট কার্যক্রমই হচ্ছে সরকারি অডিট। পূর্বে এই যে সরকারি অডিটের আওতায় এই বিএডিসির কার্যক্রমের বাণিজ্যিক অডিট সমূহ অডিট অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হলেও বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি সহ অন্যান্য সংস্থাসমূহের নিরীক্ষা কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়িত হচ্ছে, তাই না? এই যে লক্ষ্য করি, পূর্বে সরকারি অডিটের আওতায় এই যে বিএডিসির কার্যক্রম বাণিজ্যিকভাবে এই অডিটর কর্তৃক বিভিন্ন অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হলেও বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি সহ বিভিন্ন সংস্থাসমূহ নিরীক্ষা কৃষি ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হচ্ছে। যে বিএডিসির কার্যক্রমের বিষয়টি এখানে বলেছে। এছাড়াও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর, স্থানীয় রাজস্ব অডিট অধিদপ্তরের আওতায় সংস্থার কিছু প্রকল্প অডিট হয়ে থাকে। এবং অভ্যন্তরীণ অডিট কি? অভ্যন্তরীণ অডিট হচ্ছে প্রতিষ্ঠানের স্বতন্ত্র বিভাগ কর্তৃক নিজস্ব জনবল দ্বারা পরিচালিত অডিটই হচ্ছে অভ্যন্তরীণ অডিট, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমাদের প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিটের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন আমি দায়িত্ব পালন করি এবং এই ক্ষেত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক সময় তথ্য উপাত্ত, বিশেষ করে বছর শেষে এই অডিট করার মাধ্যমে আমরা রিপোর্ট প্রদান করি, যেটা হচ্ছে অভ্যন্তরীণ অডিট নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, হিসাব নিরীক্ষাকালে বা অডিটে কী কী বিষয় বিবেচনা করতে হয় বর্ণনা করুন। কী কী বিষয় বিবেচনা করতে হয় তা বর্ণনা করতে হবে নিরীক্ষাকালে। এখানে এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি, হিসাব নিরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিরীক্ষাকালে নিম্নোক্ত বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। যেমন পূর্বে বর্তমান বিল উত্তোলিত হয়নি, অর্থাৎ এখন যে বিলটা নিচ্ছে সেটা আগে কখনো উত্তোলিত হয়নি, এটা নিশ্চিত করতে হবে। উত্তোলিত অর্থ প্রচলিত হার ও শর্তের সাথে সংগতিপূর্ণ ও সঠিক আছে কিনা যাচাই করতে হবে। ঠিকাদারি বিল ও সরবরাহের বিল দুইটা যাচাই করতে হবে। ঠিকাদার নিয়োগের চুক্তির শর্তাবলী সুস্পষ্ট ও সুনির্দিষ্ট ছিল কিনা সেটাও দেখতে হবে। চুক্তি প্রণয়নের পূর্বে আইনগত এবং আর্থিক উপদেশ সঠিকভাবে গৃহীত হয়েছে কিনা তা দেখতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ছাড়া চুক্তির কোনো শর্ত পরিবর্তিত হয়নি নিশ্চিত করতে হবে। অর্থাৎ যদি পরিবর্তন হয় সেটা অনুমোদন ক্রমে হতে হবে, সেটা বলছে। এছাড়াও আরও যে বিষয়গুলি দেখতে হবে, খোলা দরপত্র আহ্বান করলে এই বিশেষ করে ঠিকাদারি নিয়োজিত হয়েছে এবং সর্বনিম্ন দরপত্র প্রাপ্তকে বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ এবং যুক্তিসঙ্গত কারণ দর্শানো হয়েছে কিনা। অর্থাৎ সর্বনিম্ন যে দরপত্র প্রাপ্তকে বিশেষ করে বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ যুক্তিসঙ্গত কারণ দর্শানো হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। দরপত্র যাচাইকালে দরপত্র দাতার আর্থিক সচ্ছলতা দেখা হয়েছে কিনা সেটাও দেখতে হবে। ঠিকাদারের আর্থিক
অর্পিত সম্পত্তির হেফাজতের যথাযথ এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা দেখতে হবে। সরবরাহকৃত সামগ্রী ভালো এবং ব্যবহারযোগ্য অবস্থায় গৃহীত হয়েছে কিনা সেটা দেখতে হবে। দরপত্রের তুলনামূলক বিবরণী বিলে রয়েছে কিনা সেটা দেখতে হবে। ব্যয় বরাদ্দ বিধি ও নিয়ম মাফিক পালন করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। ব্যয় যথাযথ কর্তৃপক্ষের মঞ্জুরি আদেশে অনুযায়ী সম্পন্ন হয়েছে কিনা সেটাও দেখতে হবে। আর্থিক সত্ত্বের নীতি ব্যয়কালীন সময় অনুসরণ, আর্থিক সত্ত্বের নীতির যে ব্যয়কালীন সময় সেটা অনুসরণ করা হয়েছে কিনা সেটাও দেখতে হবে। আর্থিক সত্ত্বের যে নীতি রয়েছে সেই ব্যয়কালীন নীতি অনুসরণ করা হয়েছে কিনা, সঠিক সময়ের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা সেটাও দেখতে হবে। এছাড়াও এইখানে আরও যে বিষয়গুলি আমাদের বিভিন্ন সময় বিবেচনা করতে হয় সে বিষয়গুলি আমাদের অন্যান্য বই পড়লে হয়তো পাবো। তো এইভাবে আমরা উপস্থাপন করতে পারি বিভিন্ন বিষয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, হিসাব নিরীক্ষা বলতে কি বোঝায়? এর উদ্দেশ্য সমূহ আলোচনা করুন। তাই না? হিসাব নিরীক্ষার সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, মানে হিসাব নিরীক্ষা করে দেখা। হিসাব নিরীক্ষা বলতে সরকারি ও বিধিবদ্ধ প্রাপ্তি ও ব্যয়ের হিসাব বহি এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্রাদি নানা বিষয় নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষা করাকে বোঝায়। অর্থাৎ হিসাবের সরকারি এবং বিধিবদ্ধ যে সমস্ত প্রাপ্তি ও ব্যয়সমূহের বই রয়েছে এবং অন্যান্য কাগজপত্রাদি রয়েছে সেগুলো যথাযথভাবে নিয়মমাফিক হয়েছে কিনা তা পরীক্ষা করাকে বোঝায় হিসাবের নিরীক্ষা, তাই না? এখন এই আরও কিছু বিষয় হিসাব নিরীক্ষার সাথে সম্পর্কিত, যেমন কর্তৃপক্ষ প্রণীত বিধি ও আদেশ নিয়ম মতো অনুসৃত হয়েছে কিনা হিসাব নিরীক্ষা করার সময় এটা যাচাই করবে। প্রাপ্তি সঠিকভাবে নিরূপণ এবং আদায় ও লিপিবদ্ধ হয়েছে কিনা, ব্যয় নিয়মিত এবং পরিপূর্ণভাবে সম্পাদিত হয়েছে কিনা, সম্পদ সঠিকভাবে ব্যবহৃত ও সংরক্ষিত হয়েছে কিনা, হিসাবে প্রকৃত আয় ব্যয় প্রতিফলিত হয়েছে কিনা। ঠিক আছে, এগুলি সাধারণত এই হিসাব নিরীক্ষা করা, এগুলি নিরীক্ষা করাকে হিসাব নিরীক্ষা বলা হয়, হিসাবের সংক্রান্ত বিভিন্ন যাচাই বাছাই করা। আচ্ছা, এইবার আসতেছি এই নিরীক্ষার উদ্দেশ্য। তো এবার আসি নিরীক্ষার মূল উদ্দেশ্য সমূহ কি কি। তো নিরীক্ষার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন করা হচ্ছে এই অডিটের বা নিরীক্ষার মূল উদ্দেশ্য। এই ক্ষেত্রে আরও যে বিষয়গুলি আমাদের উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়, নিম্নলিখিত নিরীক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিশ্চিত করতে হবে যেগুলি এই নিরীক্ষার উদ্দেশ্য হিসাবে পরিগণিত। যেমন ব্যয় বরাদ্দ বিধি ও নিয়ম মাফিক হয়েছে কিনা, ঠিক আছে, ব্যয় যথাযথ কর্তৃপক্ষের মঞ্জুরি আদেশ অনুযায়ী সম্পন্ন হয়েছে কিনা, আর্থিক সত্ত্বের নীতি ব্যয়কালীন সময় অনুসরণ করা হয়েছে কিনা, দাবিসমূহ বিধি ও আদেশ মোতাবেক সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মেটানো হয়েছে কিনা, ব্যয়ের সঠিক শ্রেণী বিন্যাসকরণ বা শ্রেণীভাজন করা হয়েছে কিনা, এবং আরও কয়েকটা উদ্দেশ্য রয়েছে। কাজের বা সরবরাহের বিল পরিশোধের হার যথাযথভাবে কর্তৃপক্ষের নির্ধারিত তফসিল মোতাবেক সম্পাদিত হয়েছে কিনা, ব্যয় কার্যক্রমের মিতব্যয়িতার নীতি অনুসরণ করা হয়েছে কিনা। ঠিক আছে, এছাড়াও আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি আমাদের এই নিজেদের মতো করে লিখতে পারি। যেমন বরাদ্দ মঞ্জুরকারী কর্তৃপক্ষ নিজ স্বার্থের ঊর্ধ্বে থেকে ব্যয়ের আদেশ দিয়েছেন কিনা। ঠিক আছে, তো এই বিষয়গুলি সাধারণত এই নিরীক্ষার উদ্দেশ্য হিসেবে পরিগণিত। মূলত নিরীক্ষার মেন যে উদ্দেশ্য সেটি হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আর্থিক ব্যবস্থাপনার বিশেষ করে যে পরিচালনার ক্ষেত্রে যে পরীক্ষা করা বা আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে এই নিরীক্ষার মূল উদ্দেশ্য। তো এইভাবে আমরা লিখতে পারি নিরীক্ষার মূল উদ্দেশ্য সমূহ। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে হচ্ছে অডিট আপত্তিতে কি কি বিষয়ের উল্লেখ থাকে, তাই না? অডিট আপত্তিতে কি কি বিষয় উল্লেখ থাকে সেটি হচ্ছে, যেমন এই যে এইখানে অডিট আপত্তিতে যে যে বিষয় উল্লেখ করতে হয় সেগুলিকে অডিট আপত্তির কারণও বলা হয়। যেমন আর্থিক বিধিবিধান, অডিট কোড, হিসাব ম্যানুয়াল, তারপরে SRO এবং সরকারি আদেশ নির্দেশ অনুসরণ না করার কারণে আর্থিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ঠিক আছে, এই যাকে অডিট আপত্তি বলা হয়। এখন কি কি বিষয়
এর কারণে অডিট আপত্তি করা হয় লক্ষ্য করি। পিপিএ মানে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং পিপিআর পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা বিধিমালা 2008 এবং 2025 এর বিধি যথাযথভাবে অনুসরণ না করা হলে অডিট আপত্তি দেওয়া হয়। অনুমোদিত বার্ষিক ক্রয় পরিকল্পনার বহির্ভূত ব্যয় হলে অডিট আপত্তি দেওয়া হয়। আর্থিক ক্ষমতা বহির্ভূত ব্যয় হলে, ক্ষমতা নাই কিন্তু তারপরেও বহির্ভূত ব্যয় করেছে, এই ক্ষেত্রে অডিট আপত্তি দেওয়া হয়। এই যে এটা গুরুত্বপূর্ণ, আয়কর ভ্যাট প্রযোজ্য হারে কর্তন না করা হলে এবং কর্তনকৃত অর্থ যথাযথভাবে জমা না দেওয়া হলে অডিট আপত্তি আসে। কিন্তু এটা খুব ফ্যাক্টর কিন্তু, কারণ আমরা বিভিন্ন সময় যখন কার্যক্রম কলেজের পরিচালনা করি তখন সঠিকভাবে ভ্যাট এবং ট্যাক্স বা আয়কর সঠিকভাবে জমা দেওয়ার চেষ্টা করি। যে উদ্দেশ্যে বাজেট বরাদ্দ প্রদান করা হয়েছে সেই উদ্দেশ্যে ব্যয় না করে এবং যে কোডে বরাদ্দ দেওয়া হয়েছে সেই কোডে ব্যয় না করে অন্য কোডে ব্যয় করা, এটাও কিন্তু অডিট আপত্তির কারণ। বরাদ্দের অতিরিক্ত ব্যয় করা, আইন ব্যয়ন কর্মকর্তা কর্তৃক সচেতনতার সাথে ব্যয় নির্বাহ না করা, অর্থাৎ আইন ব্যয়ন কর্মকর্তা সচেতনতার সাথে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে এই ব্যয় সম্পাদন করবে, সেটা না করলে অডিট আপত্তি দেওয়া হয়। তো এই বিষয়গুলি ছাড়াও আরও অডিট আপত্তি বিভিন্ন বিষয় আছে, এগুলোর পরিপ্রেক্ষিতে আমরা সেগুলি জানা থাকলে লিখতে পারবো। বিভিন্ন বই পড়লে কিন্তু আমরা এর বাইরেও আরও তথ্য পাবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। এই প্রশ্নটি দুইবার এসেছিল বিগত পরীক্ষায়। প্রশ্নটি হচ্ছে, অডিট অধিদপ্তর কর্তৃক অডিট আপত্তির সমূহ নিষ্পত্তির কল্পে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? অডিট আপত্তির জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? যেমন সরকারি চাকরি বিধি, বিভিন্ন বিধি দ্বারা নিয়ন্ত্রিত যে সমস্ত বিশেষ করে প্রতিষ্ঠান রয়েছে, প্রতিটি সরকারি উদ্যোগে এই কর্মকাণ্ডে আর্থিক বিষয় জড়িত থাকে। তাই এক্ষেত্রে আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করা না হলে অডিট আপত্তি বিষয়টি উত্থাপিত হয় এবং সংশ্লিষ্টদের সরকারি চাকরিজীবীর কিংবা পেনশনের যাওয়ার সময়ে অবাঞ্ছিত অবস্থা মোকাবেলা করতেই এই অডিট আপত্তির বিভিন্ন বিষয় নিষ্পত্তি করা হয়। যেমন সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে অনেক ক্ষেত্রে অডিট আপত্তি নিষ্পত্তি এড়ানো সম্ভব। কিছু বিষয় সেইগুলি আমরা এখানে উপস্থাপন করব। এক্ষেত্রে অডিট আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়ার ধাপসমূহ নিম্নরূপ। পরিদর্শনকালে, ঠিক আছে, প্রথমে হচ্ছে পরিদর্শনকালে, মানে কি অডিট আপত্তি আসলে তো পরিদর্শন করবে, তাই না? নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিদর্শনকালে যে সমস্ত অনিয়ম অডিট টিমের নজরে আসে তার একটি খসড়া সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার অবগতি এবং মন্তব্যের জন্য প্রেরণ করতে হয়। অর্থাৎ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পরিদর্শনকালে যে সমস্ত অনিয়ম অডিট টিমের নজরে আসে তার একটি খসড়া সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার অবগতি এবং মন্তব্যের জন্য প্রেরণ করতে হয়। কাজেই এই সমস্ত মন্তব্যের ব্যাখ্যা প্রদান এবং অডিট টিমের সাথে আলোচনা করলে অনেক আপত্তি স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা সম্ভব। পরবর্তীতে লক্ষ্য করি নিষ্পত্তিমূলক জবাব। পরিদর্শন প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, আগাম অনুচ্ছেদ ও খসড়া অনুচ্ছেদ সমূহ প্রাপ্তির পর এগুলো তালিকাভুক্ত করে নিষ্পত্তির জবাব প্রেরণ করে থাকেন নির্বাহী কর্মকর্তা। জবাব যদি গ্রহণযোগ্য হলে আপত্তির অবশ্যই নিষ্পন্ন হিসেবে সেটি গণ্য করা হয়। এরপর আসে অডিট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক। অডিট কর্তৃপক্ষের সাথে নির্বাহী দপ্তরের নিয়মিত বৈঠকের ব্যবস্থা করলে অডিট আপত্তির গুরুত্ব এবং জবাবের যথাযথতা যাচাইয়ের ক্ষেত্রে অডিট নিষ্পত্তি করা সম্ভব হয়। এরপর আসে মন্ত্রণালয় পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক। গুরুতর আর্থিক এবং অগ্রিম ও খসড়া অনুচ্ছেদ সমূহ অডিট রিপোর্টের অন্তর্ভুক্তির পূর্বে মন্ত্রণালয়ের পর্যায়ের বৈঠকের মাধ্যমে অডিট আপত্তি নিষ্পত্তি করা সম্ভব। এই ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়ের অডিট কমিটি রয়েছে। এরপর সরকারি হিসাব কমিটি, তাই না? অডিট রিপোর্টের অন্তর্ভুক্তির পূর্বে যে সমস্ত আপত্তির নিষ্পত্তিমূলক জবাব প্রদান কিংবা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায় না সেগুলোর অডিট রিপোর্টের অন্তর্ভুক্ত করতে হয় এবং সরকারি হিসাব কমিটির বৈঠকে অডিটের মূল আপত্তি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাব পর্যালোচনা করে উক্ত কমিটির বিবেচনায় যে সমস্ত জবাব সন্তোষজনক তা নিষ্পন্ন হিসেবে গণ্য করা হয়। অন্যথায় অর্থ আদায় বা শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়ন, বিশেষ করে ছাড়া কোনো গন্তব্যে এই বিষয়টি আর থাকে না, বাস্তবায়ন করার জন্য আর কিছু থাকে না। তাই বলা যায় যথাযথভাবে রেকর্ড সংরক্ষণ এবং আর্থিক মঞ্জুরি এবং সুবিধাদি
প্রদানের পূর্বে যদি প্রচলিত বিধি এবং আইন কানুনের যদি কোনো পরিলক্ষিত হয় তাহলে অডিট আপত্তির তেমন সুযোগ থাকে না। অর্থাৎ যথাযথভাবে সংরক্ষণ যদি করা হয়, বিভিন্ন সুযোগ সুবিধাদি আইন কানুন মেনে যদি বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হয়, তাহলে সেক্ষেত্রে অডিট আপত্তির তেমন কোনো আর সুযোগ থাকে না। তো এই বিষয়গুলি পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। অডিট অধিদপ্তর কর্তৃক অডিট আপত্তিসমূহ নিষ্পত্তিকল্পে কী কী পদক্ষেপ গ্রহণ করে থাকে, মানে অডিট অধিদপ্তর কী কী পদক্ষেপ গ্রহণ করে। এই প্রশ্নটি বেশ কয়েকবার এসেছিল কিন্তু, ঠিক আছে। এই প্রশ্নটি অন্যভাবে আসে যে হিসাব নিরীক্ষার উত্থাপিত অডিট আপত্তিসমূহ নিষ্পত্তির পদ্ধতি আলোচনা করুন, এভাবেও আসে প্রশ্নটি। তো যাই হোক, এখানে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, সরকারি চাকরি বিভিন্ন বিধি দ্বারা নিয়ন্ত্রিত, প্রতিটি সরকারি উদ্যোগ এবং কর্মকাণ্ডের সাথে আর্থিক বিষয় জড়িত থাকে। এক্ষেত্রে কোনো আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে কিনা বা না হলে অডিট আপত্তি আকারে উপস্থাপিত হয় এবং সংশ্লিষ্ট চাকরিকালীন কিংবা পেনশনে যাওয়ার সময়ে অবাঞ্ছিত অবস্থা মোকাবেলার করার জন্য এই অডিট আপত্তিসমূহ নিষ্পত্তি করা একান্ত প্রয়োজন এবং তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়, তাই না? আচ্ছা, সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে অডিট আপত্তিসমূহ নিষ্পত্তি করা সম্ভব। সেক্ষেত্রে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 128, 131, 132 অনুচ্ছেদে এই অতিরিক্ত এছাড়াও অতিরিক্ত দায়িত্ব আইন 1974 এবং 1975 এর সংশোধনী মতে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রজাতন্ত্রের সকল সরকারি হিসাব এবং সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের পাবলিক এক্সারসাইজ কর্তৃপক্ষের অডিট কার্যাদি সম্পাদন করে থাকেন, তাই না? আচ্ছা, এখানে একটি বিষয়, সেটি হচ্ছে অডিট অধিদপ্তর কর্তৃক অডিটসমূহ নিষ্পত্তির জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয় সেগুলি নিম্নরূপ। এই যে এইগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। অডিটরকে অবশ্যই সহায়ক হিসেবে গ্রহণ করা, মন মানসিকতার পরিবর্তন ঘটানো এবং অডিটের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য সকলের উপলব্ধি সৃষ্টি করতে হবে। এবার অডিট করতে যিনি যাবেন তেনাকে সহজে গ্রহণ করে বিভিন্ন তথ্য দিতে হবে, এই কথা বলছে। অডিট চলাকালীন সময়ে চাহিদা মোতাবেক সকল প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করা, অডিট আপত্তি অনুসরণের সময় উত্থাপিত আপত্তির উপর দ্রুত কার্যক্রম গ্রহণ করা, জবাব দিয়েও স্বচ্ছতার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা, প্রতিটি মন্ত্রণালয় বিভাগে অডিট সেল গঠন করা, অডিট আপত্তির জবাব যথাযথ এবং আপত্তির সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা সেটার প্রতি লক্ষ্য রাখা। এইখানে এছাড়াও আরও যে বিষয়গুলো পরিলক্ষিত হয় সেটি হচ্ছে যে অডিট আপত্তি যদি নিষ্পত্তিকালে বিলম্ব করার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা গ্রহণ করা। এই যে এখানে আবার যারা অডিট করবে তারা যদি আবার বিলম্ব করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে, এটা তো কঠিন কথা, তাই না? তো যাই হোক, সঠিক সময়ে সব কিছু যদি যার যে কাজ যদি ঠিকঠাক করে তাহলে কারো বিরুদ্ধে সাধারণত মামলা হয় না, তাই না? আচ্ছা, তো এই বিষয়গুলি সাধারণত এই অডিট আপত্তি নিষ্পত্তি করার ক্ষেত্রে অধিদপ্তর কর্তৃক বিশেষ করে দৃষ্টি দেওয়া হয়, পদক্ষেপ গ্রহণ করা হয়। আরও আছে কিছু, লিখতে পারি আমরা এইভাবে যে অডিট রিপোর্ট নির্ভুল, পূর্ণাঙ্গ এবং বাস্তবসম্মত হতে হবে। গুরুত্বপূর্ণ অনিয়মগুলো সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের গোচরীভূত করতে হবে বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রাপ্ত জবাব যথাযথভাবে পরীক্ষা করে পুনরায় জবাব সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে। দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় আলোচনা সভার মাধ্যমে এই বিষয়ে উপযুক্ত প্রতিনিধি প্রেরণ করা এবং গৃহীত সুপারিশসমূহ কার্যকর ব্যবস্থায় মনোযোগী হতে হবে। অডিট আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে সকলের সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে। অহেতুক বিলম্ব ঘটে এমন কোনো তুচ্ছ বিষয়ে অডিট আপত্তিতে রিপোর্টে অন্তর্ভুক্ত না করার বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং এই যে অডিট আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান এবং সর্বোত্তম উপায় হলো পরীক্ষিত প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে সকলের ঐকান্তিক প্রচেষ্টা, যা অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অব্যাহত রাখা। অর্থাৎ সার্বিক সহযোগিতা সবাইকে যদি করে ঠিকঠাকভাবে তাহলে খুব সুন্দরভাবে সঠিক সময়ের মধ্যে অডিট আপত্তি নিষ্পত্তি করা সম্ভব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে হিসাব নিরীক্ষা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করে। হিসাব নিরীক্ষা বা অডিট কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করে, তাই না? এই প্রশ্নটি একবার এসেছিল। তো এইভাবে লিখতে পারি যে আমি আগে লিখে রেখেছি বিশেষ করে সময় সেভ করার জন্য।
শিক্ষা অডিট অধিদপ্তর এবং পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন অর্থ বছরে নিরীক্ষা কার্য সম্পাদন করার জন্য এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় এবং সরকারি কলেজ, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, জেলা শিক্ষা কার্যালয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা শিক্ষা অফিস, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আয় ব্যয়ের ক্ষেত্রে আয়কর, মূল্য সংযোজন কর, উৎস কর কর্তন, তারপর পিপিএ 2006, পিপিএ মানে কি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006, আর পিপিআর হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 এবং 2025 সহ সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান অনুসরণ করা হয় না মর্মে অডিট আপত্তি উত্থাপন করে থাকে সাধারণত। তো এইগুলি সঠিকভাবে এই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই বিষয়গুলির ক্ষেত্রে এই হিসাব নিরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। আচ্ছা, এখন আরেকটি বিষয় দেখব, হিসাব নিরীক্ষার কারণে কি কি বিষয় এই পরিলক্ষিত হয়। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের ক্ষেত্রে পিপিএ 2006, পিপিআর 2008 বা 2025 এ সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান প্রতিপালন করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যয় নির্বাহ করতে হয়। এ ব্যত্যয় হলেই তো অডিট আপত্তি হয়, তাই না? প্রতিষ্ঠানের অর্থ সংস্থান মোতাবেক অর্থ ব্যয় করতে হয়, এগুলি কিন্তু সঠিকভাবে করতে হয়, আর না হলেই কিন্তু অডিট আপত্তি হয়। প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশনা অনুযায়ী আয়কর এবং মূল্য সংযোজন কর প্রদান কর্তনপূর্বক সরকারি কোষাগারে সঠিকভাবে জমা দিতে হয়। অগ্রিম উত্তোলিত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হয়। প্রদত্ত বরাদ্দ বর্ণিত কোডগুলোর বিপরীতে বিদ্যমান সরকারি নিয়ম নীতি অনুসরণ করতে হয় এবং কোনোভাবেই অতিরিক্ত অর্থ ব্যয় করা যায় না। এক কোডের অর্থ অন্য কোডে ব্যয় করা যায় না। এইগুলো করলে অডিট আপত্তি আসে। এছাড়াও নিরীক্ষা কার্য সম্পাদনের জন্য বাজেট রেজিস্টার, ক্যাশ বই, চেক ইস্যু সংক্রান্ত রেজিস্টার, স্টক রেজিস্টার, বিল রেজিস্টার সহ বিল ভাউচার সমূহ সংযুক্ত করতে হয় সঠিকভাবে। অব্যয়িত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সমর্পণ করে সমন্বয় প্রত্যয়নপত্র সংরক্ষণ করতে হয়। প্রতিষ্ঠানের সম্পত্তি সংক্রান্ত আয় ব্যয়ের ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধিবিধান সমূহ সঠিকভাবে অনুসরণ করতে হয়। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সময়ে সময়ে জারিকৃত সব সরকারি নির্দেশনা মেনে চলতে হয়। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে হিসাব নিরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ উপরোক্ত তথ্যাবলী সঠিকভাবে নিয়ম মাফিক পরিচালনা করার মাধ্যমেই প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে আর্থিক ব্যবস্থাবিধি পরিচালিত হয়ে থাকে।